আমরা একটা কাজ করি, চলো নর্মাল চায়ের দোকানে চা খাই, মানে রেস্তোরাঁ ক্যাফে নরমাল না, মানে যেখান থেকে উঠে এসেছি সেই রুটটাকে তো ভুললে চলবে না, সেখানে থাকতে হবে আমাদেরকে। ওটা কোথাও টানে, ওটাই কিন্তু। হ্যাঁ মনে পড়ে, ফুটপাথ দিয়ে হাঁটছি আর মনে পড়ছে যে এরকম আমি, প্রদীপ দা, প্রদীপ ধর, আরো বেশ কিছু অভিনেতারা আছেন, তারা সাহেব চট্টোপাধ্যায়, ওরে বাবা, হ্যাঁ তারা আমরা রবীন্দ্র সদন থেকে রাসবিহারী এবং টালিগঞ্জ আমরা পায়দল হেঁটে আসতাম। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতাম যে আমরা 5 স্টারে খেয়েছি। সো হোয়াট ইজ দ্য 5 স্টার? সেটা যে ফুটপাথের উপরে 5টা সিঁড়ি, মেট্রো সিঁড়ি, যেখানে রাত 9:30টার পরে মেট্রোটা বন্ধ হয়ে যায়, ওখানে কিছু বিহারি লোকজন এখনো বসে আর কি, যারা রুটি তরকারি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, 4টে রুটি আর তরকারি 5 টাকা। এই দিনগুলো ভুললে কি চলবে? মানে না না, ভুলিনি বলে তো এখন হাঁটছি। হ্যাঁ একদম, তুমি তো না না না, রুটকে ভুললে তো হবে না। আমি আমার এই মোটামুটি জীবনে অসিত সেন, বিখ্যাত পরিচালক অসিত সেন, তো আমার সৌভাগ্য হয়েছিল স্যারের সঙ্গে বছর 2 কাটানো। তো তখন আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। তো উনি আমাকে বেশ কিছু জীবনে অভিনেতা হতে গেলে কি কি প্র্যাকটিস, কি কি এই গুরুকুলটা তো এখন তুমি যাদেরকে পেয়েছো অনেককেই, তো উনি আমাকে বলেছিলেন যে সবসময় রাস্তায় হাঁটবি, কারণ অভিনেতা তো তুই তো চরিত্রাভিনেতা, তো সে কারণে এদিক দিয়ে যাবো, ক্রস করি। হ্যাঁ ক্রস করি। উনি বলেছিলেন যে রাস্তায় হাঁটা ভুলো না, কাছের দেওয়াল চলে আসবে কিন্তু রাস্তায় হাঁটবে। তখন বুঝিনি, আজকে বুঝি যে কাছের দেওয়ালটা হচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে, ওর ভেতরে আমি আছি, চরিত্রগুলো বাইরে। এটা সত্যি, চোখটা মাটিতে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কোথাও একটা ওই আর কি, মানে ভুলে যাচ্ছে সবাই। হ্যাঁ, অনেকের সাথে মিট করি, এমন যা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে মোটামুটি এরপরে চা খেতে আসতে পারবো না আমার এখানে তো অবস্থা মনে হচ্ছে। ভালো দেখি আমরা যখন আসি সন্ধ্যাবেলা, আমি আর বউ যখন আসি, সন্ধ্যা থেকে রাত অবধি বৌদি থাকে। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে থেকে আমরা খাওয়া ঠিক জায়গায় এসেছি, হাঁটতে হাঁটতে আসি, ঠিক জায়গায় এসে আনফরচুনেটলি এখানেই চলে এসেছি। এটাই কিন্তু অদ্ভুত। দুটো দিও না আমাদের, হচ্ছে খুব ভালো। এখানে চা উপরে মালাই দেয় একটা হালকা, খেয়েছো ওখানে মালাই? এটা আমি খাইনি। হ্যাঁ, টাকা দিচ্ছ? না না, এই আরে না না, আমার অনার, এরকম করো না। এখনো ভয়ও করে, কিরকম বলো তো, মানে এই কদিন আগে একটা আড্ডা এরকম দিতে গিয়ে আমি ন্যাচারালি জিজ্ঞেস করেছি যে কেমন আছো, কারণ সেই মুহূর্তে সেদিনকার আমি আমাদের ভরতদার ইন্টারভিউ নিচ্ছিলাম, চোখটা লাল ছিল আমার, আমি মনে দেখেছিলাম তুমি নিচ্ছিলে পেছনে, সেটার তলায় যা লেখা পড়লো কি কেন, তারপর প্রতিবাদও এসেছে, সেটা ভালো লেগেছে, কেউ আমার হয়ে প্রতিবাদ করছে। একজন লিখেছে যে এরমভাবে কে ইন্টারভিউ শুরুতে শরীর নিয়ে কথা বলে, এটা খুব ভুল অ্যাপ্রোচটা। ইন্টারভিউ এরকম হয় না, ইন্টারভিউ আরও অন্যরকম হওয়া উচিত, বল হ্যাঁ লিখেছে, ঠিক আছে, তার মনে হয়েছে। তলায় দেখে অনেকেই প্রতিবাদ করে একজন লিখেছে যে বাঙালিরা প্রথম কী করে ইন্টারাকশনে, দেখা হলে কী বলে, কেমন আছেন, এটা কোথাও ভুল নেই। আর এরকম আপনারা যদি একগুয়ে ভাবেন ইন্টারভিউ এরমই হবে, তাহলে খুব ভুল, সেটা কোথাও আমার ঠিক লেগেছে। হ্যাঁ, মানুষের অ্যাপ্রোচ, যে বা যিনি বলছেন আমার মনে হয় না বলে তাকে ফিল্ডে নামা উচিত। হ্যাঁ, তিনি করে দেখান, যদি তার আদর্শ পথ ঠিক হয় তাহলে তিনি না বক্তব্য রেখে, ঠিক বলেছে, তিনি ময়দানে আসুন না, ঠিক 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 তিনি প্রমাণ করুন, ঠিক। এবার তিনি বুঝে নিন যে মাস যদি উনি যদি ঠিক হন তাহলে মাস ওনার পক্ষে হবে, আর যদি ভুল হন তাহলে মাস ঠিক পক্ষে হবে। কারণ এখন তো মাসই সব ফাঁকি দিয়ে কিছু করার কোনো জায়গা নেই, আমরা জুড়ে গেছি একদম। আর সেখানে এই যে তোমার সাথে, মানে বিশেষ করে আমার কেন সত্যি জিজ্ঞেস করতে ইচ্ছা করছে কেমন আছো, এই কেমন আছোটার মধ্যে অনেক কিছু হয়তো মিশে আছে, এটা তো শুধু শরীর নয়, মানসিক কেমন আছো, দেখো মানে সব মিলিয়ে কেমন আছো, সব মিলিয়ে তুমি কেমন আছো এখন এই মুহূর্তে। ঠিক তোমার সঙ্গে বসে, মানে মুহূর্ত চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষের ভালো লাগা খারাপ লাগাগুলো তৈরি হয়, ঠিক এই মুহূর্তে বসে। এবং মানে আমার রিসেন্ট বিয়ে হয়েছে 12ই ফেব্রুয়ারি, তো আমি তারপর থেকে এখন অবধি টিল নাও আমি দুর্দান্ত আছি। আরে বাস, কম লোক বলতে পারে। হ্যাঁ, আমি দুর্দান্ত আছি। তার কারণ হচ্ছে আমি প্রচুর ফেস করেছি জীবনে, চড়াই উতরাই, সেগুলো বুঝেছি, এক্সপিরিয়েন্সড হয়েছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রচুর। হ্যাঁ, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই ফুটপাতে আজকে বসে চা খাচ্ছি, এই ফুটপাত দিয়েই জীবন শুরু হয়েছিল। এই ফুটপাতেই বোম্বের রাস্তায় আমি শুয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই ফুটপাত থেকেই
সে অনেক বড় বড় ঘটনা আর কি। তো সব মিলিয়ে চড়াই উতরাই, কোনোটা ভালো কোনোটা মন্দ। আর মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে আমি কি ভুল করলাম, সেখান থেকে কি করে আমি নিজেকে শোধরাবো, নিজেকে এগিয়ে নিয়ে যাবো, এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে লাইফ। শেখাটা হচ্ছে আমি জানি এটা, হ্যাঁ জানে, সবাই জানে, কিন্তু আমি কি জানি না, এইটা প্রত্যেকটা মানুষের জানা উচিত। এবং সক্রেটিসের কথা হ্যাঁ সেটা অ্যাকসেপ্টলি গ্র্যান্ড করা উচিত। একদম একদম সেই জায়গা থেকে মানে আচ্ছা প্রশ্ন নয়, জানার ইচ্ছে ছিল, দেখা তো হয়নি। এই 1 বছর আগে যে খুব বেশ তোমার বাড়িতে সবাই পৌঁছে গেল, বাড়িতে না তোমার ওয়ার্ক স্টেশনে ইন্টারভিউরা পৌঁছে গেল বড় চ্যানেল থেকে, তুমি ডিক্লেয়ার করে দিলে তুমি কাজ করবে না, ওটা আমার খুব খারাপ লাগা ছিল কোথাও একটা পার্সোনাল ফিলিংস থেকে। কারণ তোমার ওই ভক্তদের মধ্যে আমিও একজন, যে চাইতাম যে কেন এই মানুষটা কেন কাজ করবে না। তো হঠাৎ ভেবেছিলে কেন ফার্স্টেড হয়ে পুরো? ফ্রাস্ট্রেটেড নয়, একটা কি হয় মানে আমাদের যে এডুকেশন, মানে যেভাবে আমরা বড় হয়ে উঠেছি, মানে আমি বলতেই পারি যে সর্বদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না, এটা আমরা বড় হয়েছি। গীতায় যা যা পড়েছি ছোটবেলা থেকে, আমি মফস্বলের ছেলে, গ্রাম বাংলার ছেলে, মাকে দেখেছি যে এরকম তুলসী মঞ্চে সন্ধ্যা আরতি দিতে। তো ওই রকম একটা পরিবেশ থেকে বড় হয়েছি, বা যেগুলো পড়েছি টিভিতে, রামায়ণ দেখা, মহাভারত দেখা, বা আদর্শের কথা শোনা বাবার মুখে, ঠাকুরদাদের মুখে, এবং জেনেছি যে সর্বদা সত্য কথা বলিবে মিথ্যা বলিবে না, বা যা যা পার্টস আছে আর কি জীবনে চলতে গিয়ে যা যা মোরাল সায়েন্স, মোরাল যেগুলো হয় আর কি। তোমাকে মিতব্যয়ী হতে হবে, তোমাকে সাহসী হতে হবে, তোমাকে বিনয়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে, হ্যাঁ পরিশ্রমী হতে হবে, অ্যানিম্যাল লাভার হতে হবে, হ্যাঁ নেচার লাভার হতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এবং সেটা বড় হয়ে উঠতে উঠতে গ্রুপ থিয়েটার করেছি, কাজ করেছি, মফস্বল শহর থেকে কলকাতা শহরে রবীন্দ্র ভারতীতে এসেছি। মাঝখানে একবার জিজ্ঞেস করি, ছোটবেলা থেকেই নেশা অভিনয়? হ্যাঁ পুরো নেশা, মানে ছোটবেলায় ক্লাস 2 আমাকে খুব অ্যাট্রাক্ট করে যে আমার পাড়ায়, তখন এখন খুব কম দেখা যায় যে বিস্কুট, মানে পাড়ায় পাড়ায় রামযাত্রা বলা হতো, সেখানে বিস্কুটের মালা, ফুলের মালা, টাকার মালা। তো ক্লাস 2তে পড়ি, আমার বাড়ির পাশে এসেছিল, তো আমার খুব অ্যাট্রাক্ট হয়েছিল দেখে, মানে অ্যাট্রাকশন হয়েছিল দেখে যে কি অসাধারণ পারফর্ম করছে, লোকে হাততালি দিচ্ছে, পারফর্ম করে ইচ্ছে আমি যদি এরকম পারফর্ম করি, লোকে যদি বলে, ওটা আমার ক্লাস 2তে মাথার মধ্যে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, তো তারপরে চাপ, হ্যাঁ পড়াশোনা চলছে, সব চলছে, কিন্তু কোথাও ছিল ওটা। হ্যাঁ ছিল ভেতরে, এটা দাও। হ্যাঁ কোথাও এটা ছিল আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। তো এই করতে করতে না, যখন এখানে কাজ করতে এলাম, ফাইনালি যেদিনকে শুনলাম মফস্বল শহরে আমাদের স্যার ইউনিটি মালঞ্চ দেবাশিস সরকার আমাকে শেখালেন যে জীবনের নেশা আর পেশা নাকি এক হয়ে গেলে তার থেকে জীবনের শান্তি কিছু পাওয়া যায় না। এটা একদম একদম। তো আমিও সেই পাগল খ্যাপা যে জীবনের নেশা আর পেশাকে এক করতে নেমে পড়লাম হালি শহর থেকে কলকাতা শহর। হালি শহর, শহরটা খুব সুন্দর। হ্যাঁ, হালি শহর থেকে কলকাতা শহর এলাম। জীবনের বড় লড়াই, এক একেলাই শহর মে আবু দানা ঢুনতা হ্যায়। আর আমার মতো এখনও প্রচুর ছেলে লড়াই করে, স্বপ্ন দেখে। তো আমিও কোনো একদিন স্বপ্ন দেখেছিলাম। তো আমার কলকাতায় ফুটপাতে রাস্তায় হাঁটাটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, ওইটুকু একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, ওটাও একটা স্বপ্ন ছিল। তো এখানে এসে করতে গিয়ে অনেক চড়াই উতরাই, নিজের ভুল, সেই ভুলগুলোকে শোধরানো, কিছু জিনিস ভুল হওয়া, চোখের সামনে দেখা, সেগুলোকে বলা। খুব খিদে পেলে আমি একটু ম্যাগি খেতে চেয়েছিলাম কোনো একটি প্রোডাকশানে, তখন আমাকে বলা হয়েছিল তোর ট্যান্ট্রাম অনেক হয়ে গেছে। তো আমি এক্স্যাক্টলি না ট্যান্ট্রামের মানেটাও তখন বুঝতাম না যে ইভেন আমি ওইটাও তো শুনলাম তোমার ইন্টারভিউতে যে তোমায় গালও নিয়েও ফেস করতে হয়েছে। হ্যাঁ, তোমার আরতি করা হয়েছিল, প্রচুর ফেস করা হয়েছিল। এবং আমি তো ডিপ্রেশনে চলে গেছিলাম, গিয়ে আমি বোম্বে শহরে চলে গেছিলাম। ও আচ্ছা, এটাও করে ফেলেছি। আমি 1.5-2 বছর বোম্বেতে ছিলাম। অসাধারণ। এবং সেখান থেকে কোনো একটা কানেকশানে আমি খাসি কথা বলে একটি ছবি পাই। আচ্ছা, আমি অ্যাজ এ লিড কাস্টিং, এবং আমার খুব একটা নসিরুদ্দিন শাহ স্বপ্ন, আমার গড আমার সামনে। এবং নসিরুদ্দিন শাহ এবং বোম্বে শহর আমাকে অনেক কিছু বদলে দিল, আমার ফিলোসফি। অভিনয় তো ভালো, অভিনয় কম বেশি সবাই কম বেশি তার মতো করে করে, তার একটা ভালো আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার ভালো অভিনয়কে কি করে তুমি মানে প্রেজেন্ট করবে দর্শকের কাছে, সেটাও একটা একজন অভিনেতার খুব জানা একটা প্রয়োজন বিষয়। যে মানে ধরো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আমার যখন কেরিয়ার শুরু হয়, চিরদিনই তুমি যে আমার প্রেম আমার লেছকটা, এই সমস্ত কাজ করতে গিয়ে আমার মনে হয়েছিল যে লোকে আমাদের অভিনয়ের প্রশংসা করছে,
লোভেরা আমাদের দেখছে, তো আমাদের রাস্তাঘাটে নামলে প্রেমামারের পরে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তখন আমরা রাস্তাতেই হাঁটছি, অথচ মাছ আমাদের ধরছে। তখন যদি আমরা একটু সাপোজ ধরো রেমুনেশন বাড়ানোর কথা ভাবি, কিংবা যদি ভাবি যে একটা বাইক যদি হয়, একটু যদি যে সমস্ত কথা শুনে বড় হয়েছি যে শুধু অভিনয় জানলেই হবে না, নিজের অভিনয়কে বা অভিনেতাকে একটু লুকিয়ে রাখতে হয়, এক্সক্লুসিভ করে রাখতে হয়, যে কেন তোমাকে দেখতে যাবে এই বিষয়। তো সেই সময়টা আমাদের সময় ছিল, তখন এই মিডিয়া, ডিজিটাল মিডিয়া ব্যাপার ছিল এতটা ছিল না। তো সেই লড়াইটা লড়তে গিয়ে যখন আবার আমি সেই লড়াইটা এলাম, আলিফার মতো একটা ছবি পেলাম যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো আলিফা, সব কিছু করার পর আমার মনে হয়েছিল যে ছোটবেলায় খুবই ফেস করেছি, এখন হয়তো অনেক অভিনেতাকেও ফেস করতে হয়, যে তোর মতো চরিত্র নেই, তোর মতো চরিত্র নেই, তোর মতো হয় না। আমার বারবার স্ট্রাইক করতো যে তোর মতো চরিত্রটা কি। এক্স্যাক্টলি, আমি তো অভিনেতা, আমি তো মাটির তাল, সেই তাল দিয়ে কখনো কলসি হবে, কখনো বালতি হবে, কখনো দুর্গা ঠাকুর হবে, একদম। সো আমি তো মাটির তাল, জলের মতোই। তা আমার মতোটা কি, এইটা আমাকে খুব স্ট্রাইক করতো। তখন ভাবলাম যে তার মানে এমন অভিনয় করতে হবে যে আমার মতোকে আর ভাবতে হবে না, যে প্রসূনকেই চাই। আমি যদি প্রসূনকে নিই তাহলে প্রসূন কিন্তু যে কোনো চরিত্রটা করতে পারবে। এবার তুমি ভাবো একজন অভিনেতার পক্ষে যার সব কিছু হারিয়ে গেছে ঘটিবাটি, তো সে প্রমাণ করতে নেমেছে যে ঠিক আছে, মানে একটা সময় কি হয়, ভিখারি কি হয়, ভিখারি হাত জোর করে ভিক্ষা চায় লোকের কাছে। কিছুক্ষণ আগে একজন ভিখারি এসেছিলেন, হাত পাচ্ছিলেন আমাদের এখানে। তো এবার কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। ঠিক, যদি সেই ভিখারিকে কেউ ভিক্ষা দেয় তাহলে সে আর ভিখারি দিন যখন চলে। যদি ভিক্ষা না দেয়, ভিখারি কি না খেতে পেয়ে মারা গেছে? আমি রিসেন্ট শুনছিলাম নরেন্দ্র মোদী একটা ভাষণে বলছিলেন যে তিনি কিন্তু পরিব্রাজক হয়ে বেরিয়ে গেছিলেন, কোনোদিনও নাকি তাকে কোনোদিনও না খেতে পেয়ে মারা যায়নি। দেখবে কোনো ভিখারি না খেতে পেয়ে মারা যায় না। এটা তো অদ্ভুত বললে, দারুণ বিষয়, ভাবিনি এটা। তাহলে ভিখারি তার খাবারটা ঠিক জোগাড় করে নেয়। তাহলে আমি ক্রিয়েটিভ আর্টের একজন ভিখারি, যে আমাকে কাজ না দিলে আমি খাবারটা ঠিক জোগাড় করে নেব। তাহলে এই আর্ট অফ ফর্মকে আমি ভাঙতে শুরু করি, যে প্রসঙ্গে কী ধরনের কাজ করতে পারে বা পারে না। এবং আমি সবাই যে দয়ায় থাকে তা না, কিছু মানুষ সেলফ মেড হয়, এবং আমি এত বছর বয়সে এসে বুঝেছি যে আমি একটা সেলফ মেড মানুষ। হ্যাঁ, এটা আছে তোমার। হ্যাঁ, তো এবং যে কারণেই আমার অভিজ্ঞতা, কাজ সঞ্চয় করা, এটা করতে গিয়েও করোনাকালেও প্রচণ্ড হয়। আমি থেমে থাকি না, আমি মোবাইল নিয়ে, যেভাবে আজকে শুট হচ্ছে, আমি আমার মোবাইল নিয়ে কবর বলে একটা কাজ করি। বাড়ির কিছু অবজেক্ট কথা বলে যখন, আচ্ছা, তো সেটা আমি করি, লোকে দেখে, প্রশংসা করে। এবং আমি না ডিসিশনটা নিই যখন দেখছি আমি হাঁপিয়ে উঠেছি আর পাচ্ছি না, মানে আমি তোমাকে বিশ্বাস করছি, তুমি আমার ফায়দা নিচ্ছ, যেটা বেশি হচ্ছে। আমার বক্তব্য টাকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিল্প সংস্কৃতি যখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যখন এত বড় বড় কথা বলছেন বিদগ্ধ লোকজনরা, তখন চলো না, তুমি আমাকে চাল দাও, আমি তোমাকে ডাল দিই, বেঁচে তো থাকি। একদম সেই বাটার সিস্টেম আমাদের, বিনিময় প্রথা। কারণ করোনার পরে আবার একটা ওই নতুন সভ্যতা, মিসিসিপি, হ্যাঁ ওই রকম একটা ব্যবস্থা চলছে, তাই আমরা রাস্তায় নেমে পড়েছি সবাই, তুমি ইনফ্যাক্ট আমরা সবাই। তো সেইখান থেকে যখন খুব ভেঙে পড়লাম, এবার কি হয়, আমি লড়ে যাচ্ছি, একটা মানুষ লড়ে যাচ্ছে, তার পাশে আমার এক দাদা বলতেন, প্রসেনজিৎ চক্রবর্তী, একটা নাটকের সংলাপ ছিল যে একটা মহিলা শুধু অন্তঃসত্ত্বা হয় না 9 মাস 9 দিন ধরে, একটা পুরুষও অন্তঃসত্ত্বা হয়। মহিলা শুধু পেটে হয়, পুরুষ তার মরণে হয়। একদম। তো এইবার একটা মানুষ যখন লড়ছে, তার একটা কাজ, তার ক্রিয়েশনস, বাড়ির সাপোর্ট হচ্ছে, পারিপার্শ্বিক, বন্ধু বান্ধব যারা কাছে ছিল সবাই ছেড়ে চলে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, সে একদম জিরো জায়গায় চলে আসছে যখন একটা মানুষ, তখন সে হয়তো এটাকে ওয়ান টাইপ অফ সুইসাইড বলতে পারে। হ্যাঁ, তাই তো। শুধু সেইটা যখন ডিসিশনটা নিলাম, আমি ভেবেছিলাম আমি ঠিক ডিসিশন নিয়েছি, কারণ আমি কিছু করতে পারবো না। তুমি পুরোটা ভেঙে গেছো। হ্যাঁ, পুরোটা আমি কিছু করতে পারবো না, কারণ যে ধরনের কাজ হচ্ছে আমার মতো তোমরা, অনুরাগরা, অনেকে করছে। হ্যাঁ, আমি বলছি কুমার চৌধুরীরা, এবং তারপরে তোমার মালদা শহরে একটি ছেলে আছে পবিত্র দাস বলে, ঠিক আছে, সে সবাই মিলে যা কাজ করছে এবং রেকগনাইজড বাংলা ছবি, এই যে চলছে টালমাটাল চারদিকে। আমি নেটফ্লিক্স দেখছি, আরে বাবা, আমি পাবলো এসকোবার দেখছি নার্কোসে, আমি আবার দাবার দেখছি, হচ্ছে না যে আমি এনরিচ করছি, কিন্তু এক্সিকিউট করতে পারছি না। কিন্তু বাংলাদেশের ছবিগুলো দেখেছো, এই যে চরকিতে, সবই চরকি। এই তো রিসেন্ট দেখলাম সানপাথ, তারপরে ওদের আরেকটা এইটা দেখলাম আমি, হচ্ছে তোমার টিভিএফ কি কাজ করছে না। হ্যাঁ, এবং তখন আমি ঠিক করলাম যে দরকার নেই, আমি নিজে খাবো বলে প্রসঙ্গের ইনিশিয়েটিভ শুরু করলাম। হ্যাঁ, তোমার মতো মানুষেরা আমার কাছে এগিয়ে এলো, এবং যখন আমি কেন করলাম, যখন আমি ডিসিশনটা নিলাম, আমি দেখলাম আমি যখনই সিদ্ধান্ত নিলাম
আমার প্রেস মিডিয়া বন্ধু বান্ধব আমি জানতাম না যে আমার এত অডিয়েন্স পুল আছে যারা আমাকে এত পছন্দ করেন এবং আমার পথটাকে আমার আদর্শটাকে আমার লড়াইটাকে তারা ফলো করে কিছু কিছু মানুষ। নিজের মধ্যে হয়তো কেউ কেউ নিয়েছে আমি জানতাম না জানো। এইবার আমি একটা ইন্টারভিউ দেখলাম একজন বড় মানুষের, তিনি বললেন যে তুমি ছেড়ে চলে যাচ্ছ মানে তুমি একা চলে যাচ্ছ না, তোমার সঙ্গে 10,000 লোককে ছেড়ে চলে যাচ্ছ, তারা তো তোমাকে ধরে কিছু এক্সপেক্ট করে রয়েছে, একদম হোক না আমার ছোট্ট কুড়ে ঘর কিন্তু একটু সাজানো। হ্যাঁ, তো আমার কাছে প্রচুর অফার এসেছিল জানো। তারপরে আচ্ছা কত টাকা লাগবে, কোথায় কোথায় রিলিজ করতে হবে, বলো তুমি কি করতে বাবা। সো আমার লাইফে বিশ্বাস করো, আজকে আমি অন ক্যামেরা বলছি, আমি শুনেছিলাম চার্লি চ্যাপলিনের সেই বিখ্যাত উক্তিটি যে আমি বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি কাঁদছি যাতে আমার বৃষ্টির জলে চোখের কান্নার জল না বোঝা যায়। এটা আমার নিজের জীবনে হয়েছিল। আবার এই বোম্বে শহরেই কিছু মানুষ আমাকে শিখিয়েছিলেন যে তোমার গায়ে কাদা লেগেছে তো কি হয়েছে, রাস্তায় এত জোরে হাঁটো যে কাদা গায়ে শুকিয়ে ছড়ে পড়ে যাবে। এই ইন্সপিরেশনস, এই ঘটনাগুলো তোমাদের মধ্যেই ভগবান আছে, মানুষের মধ্যেই সমস্ত কিছু আছে। তো আমি ভাবলাম যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে এই একজন ভালো মানুষের মধ্যে সৃজিৎ দা, সৃজিৎ রায়, যিনি আমাকে বললেন যে একবার কাজ করে দেখো আমাদের সঙ্গে, খুব ভালো। আমি প্রথমে ইনিশিয়ালি না করেছিলাম, তারপরে দেখলাম যে না, সব মানুষ এক হয় না, হাতের 5টা আঙুল এক না হয় না। কিন্তু যেটা আমি ভেবেছিলাম যে না, আমি এবার নিজের স্বার্থেই কাজ করবো, যে আমাকে ডাকলে তবে 2 টাকা দিলাম, করে দাও, দয়া করে দাও। কেউ কাউকে দয়া করে না। আমি হয়তো কম জানতে পারি, আরেকজন বেশি জানতে পারে। যদি আমার জানার ইচ্ছাটা ভালো হয়, আমি গতকালকে একটা সিরিজ দেখছিলাম রবি কিষানের, মামলা, এরকম সামথিং কি মামলা, নামটা ভুলে গেলাম। আমি দেখিনি, নাহলে আমিও দেখবো। মামলা কি যেন ভুলে গেলাম, কালকে দেখছিলাম। রবি কিষান ভদ্রলোককে আমরা ভোজপুরি সিনেমা কিভাবে দেখেছি, আর তার সেই ভদ্রলোকের নিজেকে তৈরি করা, এটাই তো একজন অভিনেতার প্র্যাকটিস। আমাদের তো রিটায়ারমেন্ট নেই, তো সেটা আমি রিয়েলাইজও করলাম এবং তোমরা সবাই মিলে সাপোর্ট করলে। সব মিলিয়ে আমার মনে হলে এগোচ্ছি এবং আজকে আমার যে কারণে বললাম যে আমি আজকে দুর্দান্ত আছি। আমি আমার কর্মজীবনে যেমন ভালো আছি, আমার ব্যক্তিগত জীবনে আমার ম্যারিড লাইফ, আমার বউকে নিয়ে প্রচন্ড ভালো আছি, খুব সাপোর্টিভ একটি মহিলা। এইটা তো খুব প্রয়োজন। বন্ধু, এই যে পাশে যে বন্ধু তুমি পেয়েছো, মানে এগিয়ে যাও, আমি আছি তো, ব্যাস, এর থেকে আর বেশি কিচ্ছু দরকার। তো সব মিলিয়ে আমি ভালো আছি। উত্তর পেয়েছি। এবার এই আমাদের না, মানে উত্তরগুলো বড় হোক, আলোচনা বড় হবে। আরে চা নিয়ে আসি। আবার একটা চা নিয়ে আসি, আমি নিয়ে আসছি, বসো। চা লাগবেই। ইয়েস, আমরা কোথায় ছিলাম লাস্ট বলো তো? ভুলেই গেছি সব। ওকে, আমরা ছিলাম হচ্ছে, তোমার উত্তর পেলাম দুর্দান্ত আছি মনে হয় লাস্ট ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ওটা লাস্ট ছিল। হ্যাঁ, ভালো আছি সব মিলিয়ে। হ্যাঁ, সব মিলিয়ে তুমি ভালো আছো। দারুণ আছি, ভালো আছি, আর ভালোটাই থাকতে চাই অ্যাকচুয়ালি। এইবার ইন্ডিপেন্ডেন্ট কাজ, হ্যাঁ, মানে কেন জানি না তোমার সাথে ইন্ডিপেন্ডেন্ট কাজের আমি কোথাটা মানে যোগসূত্র পাই। এই আজকেও তুমি যখন কথা বললে ভালো লাগছে খুব তোমাদের দেখে। তোমার কতটা এখনও ইচ্ছে করে ইন্ডিপেন্ডেন্ট কাজের সঙ্গে থাকতে? মানে তুমি তো এত বড় বড় কাজ করেছো, সেগুলো তো আলাদা একটা ব্যাপার, বড় বড় ব্র্যান্ডের কাজ, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কাজ এখনও যারা চেষ্টা করছে, স্ট্রাগল করছে, যারা ভালো ছবি বানাবো, বাজেট নেই, আমার মাঝে মাঝে মনে হয়, আমি জানি না কতটা আমি ঠিক কতটা ভুল, এই যে ফিল্ম, আগে একটা কথা হতো কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম, এখন কথা ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, শব্দ অনেকগুলো হয়েছে। আমার তো মনে হয় ফিল্ম, এটা ভালো বলেছো, আমার তো মনে হয় ফিল্ম। এবং আমার এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটা, আমি যখন পড়াশোনা করেছি ফিল্ম নিয়ে ভাই, তখন এই শব্দটা ছিল না। তো ভেরি রিসেন্ট এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এই কথাটা এসছে এবং আমি সাপোর্ট করি, কারণ আমি একজন নিজে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার না হলেও শর্ট ফিল্ম মেকার তো বটেই। একদম, কারণ এটা আমি করে ফেলেছো তুমি। তো এই শব্দটা ইন্ডিপেন্ডেন্ট, এই শব্দটা কেন এসছে বা কিভাবে এসছে বা এর আসার প্রয়োজনীয়তাটাই বা কেন হলো, ঠিক এটাও জানার নেই। এইটা গোড়া খুব ইম্পর্টেন্ট যে আমি একটা সিনেমা বানাতে চাই, আমার কাছে ভালো কনসেপ্ট আছে, আমি মনে হচ্ছে একজন পরিচালককে যে কোনো কনসেপ্ট নিয়ে তার দূরদর্শিতা সে নিয়ে আসবে থ্রু এন্টারটেনমেন্ট, এবং অডিয়েন্স যদি পজিটিভ হয়ে যায় তার মানে এটা প্রমাণিত হবে তিনি একজন সঠিক পরিচালক এবং তার দূরদর্শিতার সঙ্গে
দর্শকের দূরদর্শিতার মানে তফাৎ, মানে সে দেখতে পাচ্ছে না, তফাৎ যেটা না, দর্শক- মিল আছে মানে সে দেখিয়ে দিল। হ্যাঁ, দর্শক রিলেট করতে পারছে, হ্যাঁ এর প্রয়োজনীয়তা আছে। আছে। যেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রাসঙ্গিক সিনেমা বলতে আমরা মৃণাল সেনের কথা বলি, তখন সিনেমার কথা বলি, সেই মহান মহান মানুষেরা তো সেই সময়ের ছবি বানিয়েছেন। ঋত্বিক বাবু, সত্যজিৎ বাবুকে শ্রদ্ধা রেখে সবার কথাই বলছি, হ্যাঁ, অজয় কর, হ্যাঁ, নীলেন হ্যাঁ, গুপ্ত। তো তখন কি বাজেট এত ছিল? না, একদমই নয়। তাহলে তখন কেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কথাটা আসেনি? ঠিক কথা। তখন মুড়ি চানাচুর খেয়ে কাজটা হতো, এখন যেটা হয় না। জানি না হয় কি হয় না, অনেকে চেষ্টা করছেন। মানে একজন পরিচালকের ঝুলিতে একটি ভালো গল্প বা একাধিক ভালো গল্প আছেন, তিনি মনে করলেন যে আমি কাজ করতে যাব, হ্যাঁ, তিনি একজন প্রযোজককে গিয়ে অ্যাপ্রোচ করলেন এবং প্রযোজক যদি মনে করেন যে হ্যাঁ এই গল্পটার মধ্যে বা এই ঘটনাটার মধ্যে একটা বেশ দম আছে, একটা মজা আছে, এটাতে আমি পয়সা ইনভেস্ট করতে পারি, এই গল্পটা ইনভেস্ট করলে আমার দুটো পয়সা আসতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটা তখন করতে। সেটাকে সেই পরিচালককে তিনি দেবেন। একদম। আমার মনে হয় এই দেওয়া নেওয়া বা আদান প্রদান বা এই আমদানি রপ্তানির বিষয়টা পরিচালক এবং প্রযোজকের মধ্যে এই যখন একটু দূরত্ব তৈরি হয়েছে, তখনই ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা এসছেন বা কেউ না কেউ ভেবেছেন যে আমার পেছনে না ভাবলে আমি নিজে নেমে যাব। হয়তো সত্যজিৎ রায় ভেবেছিলেন, স্যারও ভেবেছিলেন, তাই তিনি কিছুই ছিলেন না, নেমে গেছিলেন পথের পাঁচালী করতে আর কি। তখন রেকগনাইজড হয়নি পথের পাঁচালী। ঠিক ঠিক, আসার পর তখন সবাই হই করে। তার মানে এটা ছিল অনেক দিন ধরেই যে বাঙালিদের বুদ্ধি, বাঙালিদের শিল্প সংস্কৃতি মনোভাব, বাঙালিরা জন্মায় এটা রক্ত নিয়ে, বাঙালিদের মধ্যে বাবু কালচার আছে, জন্মায় তার রক্ত নিয়ে। এই যে পরিশ্রমী একটু কম, আমরা আমাদের মাথা, আমাদের বুদ্ধি, ভগবান সবাইকে তো সব কিছু দেয় না, ঈশ্বর আমাদের এটা দিয়েছেন। ঠিক ঠিক। তা সেটার সঠিক মানে উপায় প্রয়োগ করে যদি সব কিছু হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা থাকবে না। যেমন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আছে, ইন্ডিপেন্ডেন্ট লেখক আছে, মানে ফিল্ম মেকার আছে, তেমনি ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারও আছেন, আমি জানি প্রডিউসারও আছেন। তো একটা সময় আমরা শুনতাম ছোটবেলায় যে ফিল্মে আসতে গেলে বা ফিল্মে নামতে গেলে কিছু পয়সা নাকি দিতে হয়, হিরো হতে গেলে নাকি 50,000 টাকা দিতে হয়, 1 লাখ টাকা দিতে হয়, 2 লাখ টাকা দিতে হয়। সময় এত বদলে গেছে, এখন কোনো ছেলের পকেটে যদি সেই 1 লাখ টাকা থাকে, সেভাবে নিকুচি করেছে আমি নিজের ইউটিউব চ্যানেল করে নিজে হিরো হবো, ভালো মেকার নেবো, কাজ করবো, নিজে বিজনেস নিজে করবো। ঠিক। তো এখন প্রডিউসারদের না ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, না হলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা আটকাতে পারবে না এদেরকে। না, কারণ আটকানোর ক্ষমতা নেই, কারণ মার্কেটটা বড় হয়ে গেছে। এটা ভালো বললে, মানে ইন্ডিপেন্ডেন্ট বলে কিছু সেরকম সেই আগে তুমি চিন্তা করে দেখো, আগে ছিল ডিকশনারি। হ্যাঁ, আমি দেখেছি আমার বাবার কাছে, আমার বাড়ির আশেপাশে প্রচুর কাকু জেঠুরা যদি কোনো দরখাস্ত লিখতে হতো তাহলে তারা আসতেন। হ্যাঁ, আমার বাবার নাম বলতো, আমার বাবাকে বলতো যে আমার বাবার নাম পরিমল গাইন, যে পরিমল দা একটু আমার ছুটি দরকার, একটু দরখাস্ত করে দেবেন। তো হতেই পারতো, এডুকেশন সিস্টেম অতটা ভালো ছিল না। তো আমার বাবা নিজের চেষ্টায় খুব ভালো ইংরেজি জানতেন, তো বাবা লিখে দিতেন। তো বাবাকে লিখতে লিখতে দেখতাম বাবা কিছু কিছু শব্দ না ডিকশনারি ধরে করতেন। তো আমার ওই প্রথম জানা যে অজানা শব্দকে ইংরেজিতে জানতে গেলে ডিকশনারি বলে একটি শব্দ আছে, সেই ডিকশনারি জেনে জেনে আমরা জানতাম। ঠিক সিনেমার ক্ষেত্রেও আমরা ততটাই জানতে পারতাম যত না আমাদের আশেপাশে সিনেমা হলে সিনেমাগুলো আসতো। ঠিক ঠিক ঠিক। কিন্তু তার বাইরে অনেক পরিচালকরা লড়াই করে যেতেন, সেটা আমরা তখন ছবি তখন আসতে দিতেন না। এখন যেটা আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, এবং যখন ডিকশনারি কাট্টু হয়ে আজকে গুগল হয়ে গেছে, তাহলে মার্কেটও সিনেমা হল কাট্টু হয়ে ডিজিটাল হয়ে গেছে। একদম একদম। এবং সময়ের সঙ্গে সঙ্গে রিচ করতে হবে, কিচ্ছু করার নেই, না হলে টিভিএফ প্রমাণ করে ছেড়ে দিচ্ছে। ওরে বাবা, সত্যি আজকে তুমি আমি ইন্টারভিউ দিচ্ছি, কালকে দেখবে এমন তাহেলকা কিছু একটা মেতে গেছে, হ্যাঁ, সবাই কিছু না কিছু করতে শুরু করে দিয়েছে, আর বসে নেই বাঙালি। মানে এখানে তার মানে হতাশ হওয়ার কিছু নেই কিন্তু। না না, কিছু এই যে সবাই বলছে না খুব ইন্ডাস্ট্রি এই হয়ে গেল ওই হয়ে গেল, না না না, যুগের পরিবর্তন হয়। এই যে একটা বড় প্ল্যাটফর্ম খুলে গেছে, যে এই প্ল্যাটফর্মের থ্রুতে তুমি তোমার কথা বলতে পারছো, আমি আমার কথা বলতে পারছি, আমি দেখাতে পারছি নিজের কথা, 10টা লোক দেখছে, তারা সাহস পেলে পাবে, ক্রিটিসাইজ করলে করবে। মাথার উপর কেউ নেই যে সজল এটা কাটতে হবে এবং সেটা দেখানো যাবে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুব ডিজিটাল ওয়েতেই বলছি, তুমি যে কাজটা করছো সেটা করছো মানুষকে দেখানোর কাজ করছো, এবং সেই দেখানোর পাশাপাশি যদি এটা মানুষের দেখে ভালো লাগে, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ভালো লাগাটা শেয়ার করলেই আমাদের মতো মানুষের পেটে দুটো ভাত ডাল ভাত আসবে। এটা পরিষ্কার কথা, আর কিছুই না, পরিষ্কার কথা। এর জন্য হাত পাততে হচ্ছে না। তো আমি
ও সবার কথা বলছে, আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলছে। যদি আমাদের ইন্টারভিউয়ের মধ্যে কেউ মোটিভেট হয়, হবে, যে হবে না হবে না, কিন্তু তার থ্রুতে মানুষ জানতে পারছে, তার জন্য পয়সা খরচা করতে হচ্ছে না। এক্স্যাক্টলি। একটু ভালো লাগা যদি তৈরি হয় তাহলে সেটাকে লাইক সাবস্ক্রাইবার দিয়ে করতে হচ্ছে, সেখানে জোরের কিছু নেই। এইখানে ভালো লাগাটাও না পাল্টে গেছে মানুষের। আগে যেটা মাউথ পাবলিসিটি বলতো খুব, দেখবে আমাদের সময় এই ছেলেকে ভর্তি করবি অমুক স্কুলে তাহলে অমুক জায়গায় যা। এখন মানুষের সেখানেও একটা কোথাও একটা ভয় চলে এসছে, ভীতি চলে এসছে, বা সময় নেই যে কোনো একটা কিছু হবে। সময় নেই, অ্যাকচুয়ালি সময় নেই, কারণ সময়কে প্রচণ্ডভাবে আঁকড়ে পৃষ্ঠে মানে বেঁধে ফেলেছে। সময়ের পুরো সময়টা একা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এই বস্তুটা, যে বস্তুর মধ্যে আমরা সামনে দাঁড়িয়ে আছি। তো কিছু করার নেই, পার্ক হারিয়ে গেছে সব। যুবক ভারতী, সব পেয়েছি আসর, ও এটা আমার মনের কথা বলবো, ছোটোবেলাটা আমার। তারপরে মণিমালা, হ্যাঁ, মানে আ লিটল প্রোগ্রেস এভরিডে অ্যাডস আপ টু বিগ রেজাল্ট। বাচ্চাদের বেড়ে ওঠার যে স্কুল, তার আজকাল ফর্ম হচ্ছে কিডজি স্কুলের মধ্যে। হ্যাঁ, কিডজি কিন্তু মানে আমি বলছি আধুনিক ফর্ম, বাইজুস, এগুলো সব আধুনিক ফর্ম। কিন্তু ওই যে একটা বাচ্চা মাঠে যাবে, খেলবে, মানে আমার খুব মনে পড়ে যে পাড়া দিয়ে হেঁটে গেলে সন্ধ্যেবেলা, হ্যাঁ, রেয়াজ শুনতে পেতাম প্রত্যেকবার। আমি তোমাকে বললাম না, প্রত্যেকটা বাঙালি জন্মায়, ছেলে বা মেয়ে জন্মায় গান বাজনা কিছু একটা নিয়ে, এটা কালচারের রক্তে আছে। আগে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন গান শুনতে পেতাম, হারমোনিয়ামে গান গাইছি, কেউ তবলা বাজাচ্ছে, কেউ নাচছে, কেউ বাঁশি বাজাচ্ছে। মানে এটা ভগবান গিফটেড, বাঙালিরা ভগবান গিফটেড যে কালচারের মধ্যে তাদেরকে আছে। মানে কালচারালি আমরা উইক হয়ে গেলাম কি যাইনি বোধহয়, এখনো রক্তে আছে কিন্তু বেরোচ্ছে না। মাঝখানে দেখো আমার মনে হয়েছিল, কারণ যে ধরনের ছবি করে আমাকে লোকে চেনে, সেই ধরনের ছবিগুলো কিন্তু একটা কোথাও কপি ছবির, হ্যাঁ, যেই নিয়ে আলোচনা তো হয়েছে বহুবার, তো হয়েছে বিভিন্ন জায়গায়। এবার ঘটনা হচ্ছে ওই যে সেই বলছি, যদি আমাদের কাছে ডিকশনারিটা আগে থাকতো, তাহলে আজকের দিনে সেটা অসম্ভব হয়ে যায়। ঠিক, কারণ মানুষ, শহরের মানুষ, মফস্বলের মানুষ, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের হাতে সেই জানার বিষয়টা ছিল না, তাদের কাছে সব কিছু হিডেন ছিল। আজকে এই কলকাতা শহরে বসে আজকে আমি যে জামাটা পরতে পারি, যে ঘড়িটা পরতে পারি, সেটা শ্রীরামপুর বলো, শেওড়াফুলি বলো, বনগা বলো, মেচেদা বলো, নর্থ বেঙ্গল বলো, প্রত্যন্ত গ্রামের মানুষটা সেটা নিতে পারে, তারা অ্যাচিভ করতে পারে। এই যে খোলা ময়দান, খোলা মার্কেট হয়ে গেছে, যদি এটা হয়ে যায় তাহলে তুমি কি করে, এটা আমি বলবো কেন মানুষ ডিমোটিলাইজড হবে। মানুষকে মানে আশা নিয়ে বাঁচতে হবে যে কেউ না কেউ, এই যে পশ্চিমবাংলায় আমরা এত লোক বসে আছি, এর মধ্যে যদি আমি ধরে নিই 1-2 লাখ লোকও আর্ট অ্যান্ড কালচার নিয়ে সিরিয়াসলি ভাবছে, তাদের মধ্যে একটা, কারণ শিল্প না কারোর জন্য থেমে থাকে, এইটা একদম আমিও মানি, কারোর জন্য থেমে থাকে না। সভ্যতা ধ্বংস হয়ে যায়, কিন্তু শিল্প ধ্বংস হতে পারে না। শিল্প যেখানে সভ্যতা তৈরি হবে সেখানেই শিল্প তৈরি হবে। ঠিক, কিন্তু মজা একখানে জানো তো, যে তোমাকে বলছি ওই আড্ডা, ধরো একটা পৃথিবীতে এমন একটা সংকট আসলো যে বাঁচাতে পারবে কিছু ক্লাস্টার অফ পিপল, সিলেকশন কমিটি যখন সিলেক্ট করবে, আমার মনে হয় শিল্পীরা সবার লাস্টে নাম আসবে। এর প্রয়োজন নেই তো, শিল্পী পরে নেবো, ঠিক আছে, প্রথম পলিটিশিয়ান। আর তুমি হয়তো মজা জানো যে তুমি যে কথাটা বলছো বলে, আমি একটি ছবি করেছিলাম, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়েছিল, ছবিটার নাম বিসর্গ। তো সাবজেক্ট ছিল কোনো একটি রাতের, এটি উত্তর কলকাতায়, এই শিল্প এবং শিল্পী কুল নিয়ে যা চলছে চারিদিকে, ভগবান প্রচণ্ড বিরক্ত। উনি একদিন উত্তর কলকাতায় মাঝ রাস্তায় নেমে পড়েছেন যে সমস্ত শিল্পীদের মেরে ফেলতে হবে। আচ্ছা, বাহ। আর দর্শন, ফিলোসফার, তার দায়িত্ব হচ্ছে যে সমস্ত শিল্পীকে বাঁচাতে হবে। আচ্ছা, বেশ। সত্য একটি ছেলে, সে সত্যর ঠিকানা খুঁজে বেড়াচ্ছে, সে পাচ্ছে না। বিশ্ব সে মরতে চায় সারাক্ষণ, তার জীবনে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন। আর শান্তি বলে একটি মেয়ে সারা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়াচ্ছে আপনার শান্তি চাই। আরে বাস, এই ছবিটি হয়েছিল এবং সেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছিলাম আমরা। তো সেটা আমি ওই চরিত্রটি করেছিলাম যে দর্শন, যে সবাইকে বাঁচাতে হবে আর কি। তোমার কথাতে আমার হঠাৎ মনে পড়লো যে সত্যি, মানে আমার মনে হয় যে
কোথায় এটার জন্য শিল্পীদের সম্মান সমাজই করে না কোথাও একটা গিয়ে। জানি না কেন বলছি আমি, আরও এখনও তো মা বাবার মধ্যে সেইটা রয়ে গেছে। আমার এটা হয়ে যাবে জানো তো, এটা আসলে অভ্যাস মানে খুব সিরিয়াস নোটে আমার জীবনবোধ এবং আমার বড় হয়ে দিয়ে ওঠা বলে মনে হয়েছে, আমার মাকে দিয়ে মনে হয়েছে স্পেশালি। আমার বাড়িতে যখন বিটেলের ফোন, ল্যান্ডলাইন ফোন ছিল, আমার মা ফোনটা সোজাও ধরতে পারত না। আমার মায়ের অল্প বয়সে বিয়ে হয় এবং পারিপার্শ্বিক একজন মহিলার পারিপার্শ্বিক যা যা রসদ নেওয়া দরকার পরিবেশ থেকে, আমার মারা তো খুব, এবং সমস্ত মারা খুব স্যাক্রিফাইসিং তো প্রচন্ড, তাদের জীবনে সব শখ আহ্লাদ মিটিয়ে দিয়েছে বলেই আজকে আমরা এখানে বসে আনন্দে থাকতে পারছি। বলতে স্যাক্রিফাইসিং ক্যারেক্টার পৃথিবীতে সবচেয়ে বড়। তো সেই মারা যখন বিটেলের ফোন উল্টো ধরতো, তখন যারা সঠিক ফোন ধরতে শুরু করলো, তারপর তারা যখন টেলিভিশন দেখতে শুরু করলো, তারপর বিটেলের ফোন চলে গেল, তারপর যখন ওয়্যারলেস ফোন এলো, তারপর থেকে তারা আজকে যখন মোবাইল দেখতে পাচ্ছে এবং আজকে তাদের যে টিভিটাও নেই এবং তারা যখন মোবাইলেই আজকে সমস্ত বলো বা যে যেখানে পুরোটাই দেখতে পাচ্ছে, তাহলে আমার মাও আধুনিক হচ্ছে, সবাই হচ্ছে, পুরো সিস্টেমটাই তো পাল্টে গেছে। তার মানে যে আধুনিক হয়নি আধুনিক হতে হবে। আমার বাড়িতে কাঠের মিস্ত্রি কাজ করে, তার অ্যাজমার অবস্থা, সে সবার আগে ডাক্তার দেখানোর আগে সে গুগলে টাইপ করে দেখছে যে অ্যাজমা হয়েছে, তাহলে তার মানে কি মানুষ শিক্ষিত হচ্ছে। ঠিক, একটু সময় দিতে হবে মানুষকে, ট্রানজিশন, একটু শিক্ষিত হওয়ার সময় দিতে হবে। মানে ক্লাস 5 থেকে 6-এ যেমন 1 বছর সময় লাগে, এটা তো তাই, একটু সময় লাগছে অডিয়েন্সকে। অডিয়েন্স যদি শিক্ষিত হয়ে যাবে, আমি বলছি আমার বউ বা আমার মা, এর পরের জেনারেশন, আমরা যারা, তোমরা যারা, আমাদের বউরা, তারা আজকাল টিভি দেখে না, তারা আজকাল মোবাইল দেখে, তাহলে আমাদের নেক্সট জেনারেশন তার টিভি হারিয়ে যাবে। একদম, টিভির কোনো সিরিয়াল থাকবে হয়তো, কিন্তু সেটা মোবাইলেই থাকবে। তার মানে কি মানুষ শিক্ষিত হচ্ছে, এত ভেঙে পড়ার কিছু নেই, মানুষ শিক্ষিত হচ্ছে এবং ভালো কিছু হবে বলে আমার এটা বেশ আশা পেলাম আমিও। আশাই তো বেঁচে আছি, মানে আর তো কি আছে, আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। একটা শব্দ, ওই ইন্ডাস্ট্রি, বললে তোমার কি এক্সপ্রেশন আসবে? বায়ার। তা আমি ইন্ডাস্ট্রি না, আমার মনে হয় আমরা হলে ভালো হয়। আমরা হলে ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে এটা বাংলা হিন্দি মানে এই করে, মানে আমি জাস্ট বাদ দিয়েই বলছি, সব জায়গাতেই কেউ না কেউ তো বলেন আমরা হলে ভালো, আমরা হলে খুব ভালো হয়। এই আমরা কথাটা, এবার তোমার একটা ইন্টারভিউতে ওই কথাটা খুব ভালো লেগেছে যে সমষ্টিগতভাবে বা একসাথে, আমরা তো শিখেছিলাম যে একসাথে একটা শিল্প করবো, সেই জায়গাটা এখানে এসে দেখলাম যে সবাই নিজের নিজের টুকুই ভাবছে। মজা আছে তো, আমরা আর আমরা, হ্যাঁ, বয়শূন্যর আর ডয়শূন্যর এর মধ্যে বিশাল পার্থক্য আছে, যেটা এখন অভিধান থেকে হারিয়েও গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ, তো এই আমরা আর আমরা, এই প্রথম আমরারা যদি আমরা খেতে যায়, দেখবে সব আমরারা আমরা খেতে পারছে না। এটা ঠিক, এটাই হয়ে যায়। আচ্ছা, এতদিন পরে তুমি সিরিয়াল করছো, ওই প্রশ্ন করবো না সিরিয়াল কেমন লাগে, বাজে লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, বাজে ভালো তো নয়, ফরম্যাট এক একটা ফরম্যাট। এবার সেখানে কি কোথাও সত্যি এটা জড়িয়ে যে সাস্টেনেবিলিটি, মানে একটা শিল্পীর আলটিমেটলি খেতে হয়, আমাকেও খেতে হবে দিনের শেষে এটা করে, নাহলে বাড়িতে বলবে এটা কী করছিস তুই সারাদিন। হ্যাঁ, তোমাকেও তো সেরকমভাবেই ভাবতে হয়েছে একটা সময়ের পর যে ছবি নেই পাচ্ছি না আমি, কিন্তু কাজ তো করবো আমি, এবার এটা করি প্যারালালি, আমার যেটা পছন্দ সেটা আমি ইউটিউবে করে নেবো। আমি হয়তো একটু অন্যরকম, একটু স্রোতের উল্টো দিকে চলা ছেলে, এবং সেটা আমি সেটা বোঝা যায় সারাক্ষণ। সেটা আমি ভেবেছি এবং একটা সময় ভেবেছি যে এটা হয়ে এসছে, মানে 10 বছর ধরে যদি গণেশ একটা চায়ের দোকানে চা বানায়, লোকে বলবে কোথায় রে, আরে গণেশের চায়ের দোকান। তো আমার এটা না হয়ে এসছে যে প্রচুর এটা আমার নেচার, সো হয় এটাই বা এটাই আমার আইডেন্টিটি, ঠিক আছে? তো এটা আমার হয়ে এসছে যে আমি এরকমই, আমি এরকম নয় কি আমি এটা সিরিয়াল করি তাহলে সার্ভাইভ করব, না, আমার সেটা মনে হয়নি। না, আমার হয়তো মাঝে মাঝে মনে হয়েছিল যে ঠিক আছে, আমার পশ্চিমবাংলায় বেশ কিছু ইনিশিয়েটিভ লাগবে, কারণ আমার কোম্পানির নাম প্রসূন গাইন ইনিশিয়েটিভ। আচ্ছা, তো আমার মনে হয়েছিল এখানে ভালো ইনিশিয়েটিভ নেওয়ার লোক খুব অভাব, এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে যদি 10খানা ইনিশিয়েটিভ তৈরি হয়, আচ্ছা, তাহলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো।
মানে সবাই কাজ করুক, কিন্তু 10 জন ইনিশিয়েটর দরকার। যেমন বাড়ি বানাতে গেলে আর্কিটেক্ট লাগে, তেমনি এখানে কাজ করতে গেলে 10 জন ইনিশিয়েটর লাগবে, ঠিক আছে? এবং সে তার প্রচন্ড পারিশ্রমিক হিসেবে, এবং তার জন্য আমি একজন অভিনেতা, আমার কাছে প্রচুর অফার আজকেও আছে। আমি যদি পড়াই, ইভেন আমার নাম করেও নাকি, এইটা একটা বড় জিনিস এখন আমাকে বলেছে আমার নাম করেও নাকি এরকম অনেকে বসে আছে যে আমি বললেই আমার নাম করে তারা ইনস্টিটিউট করবে। তো আমি সে সমস্ত জায়গায় যেতে চাই না, ঠিক আছে? মানে আমার এরকম লক্ষ্য নেই যে আমাকে খুব তাড়াতাড়ি রাতারাতি সেলিব্রিটি হতে হবে, প্রচুর পয়সা হতে হবে। তুমি যদি বলো যে ইন্টারেস্ট কি, মানুষ হয়ে জন্মেছি, পৃথিবীতে সব শক্তি মিথ্যে জানি না, একটা তো সত্যি যেটা আমাকে চলে যেতে হবে। তো সেই শক্তিটা মাথায় রেখে আমি কিছু কাজ করে যেতে চাই। দ্যাট শুড বি ভেরি আইকনিক হতে হবে। তো তুমি যদি বলো নিঃস্বার্থভাবে, লোভ ছাড়া মানুষ হয় না, তাহলে আমি লোভী হয়ে বলতে চাই আমি আমার ফিল্ডে এমন কিছু কাজ করতে চাই যেটা ঈশ্বর যদি আমার সহায় থাকে, উনিই আমার প্রডিউসার, তাহলে আমি কিছু আইকনিক কাজ করে যেতে চাই মানুষের মধ্যে। তো এটা আমার লক্ষ্য, আর কিছু। সিরিয়াসলি বলছি, আমি পয়সায় বাঁচতে চাই না, মানুষের ভালোবাসা আশীর্বাদে বাঁচতে চাই। রিয়েলি মানে আই লাভ ইউ বলতে ইচ্ছা করছে। না না, ঠিক আছে, মানে রিয়েলি, মানে আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমার বাবাকে আমি শুনেছি, বাবা হাওয়াই ছুটি ছিল না, খালি পায়ে এসে পড়াশোনা করেছে, এবং আমি ক্লাস 7-8 অবধি আমি পড়াশোনা করেছি। আমি কোনো ইলেকট্রিকের আলো ছিল না আমার বাড়িতে, হ্যারিকেনের আলো ছিল, সেখানে পড়তাম, আর আমার বাবাও আমার সঙ্গে পড়তো। আমি বাবাকে জিজ্ঞেস করতাম তুমি পড়ছো কেন, তুমি তো চাকরি করো, তুমি পড়ছো কেন? বাবা বলছে আমাকে আরও বড় হতে হবে, আমাকে প্রমোশন নিতে হবে। তাই আমি বললাম যে তুই তো এমনিই করতে পারো। বলছে না রে বাবা, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের বড় হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে এডুকেশন, পড়াশোনা ছাড়া আমরা বড় হতে পারবো না। এবং আমরাও পড়াশোনা করে যখন 8 থেকে 9 হচ্ছি, 10 হচ্ছি, পড়াশোনা করছি, বাবাও খালাসি থেকে শুরু করে বাবা চার্জম্যান ফোরম্যান হয়ে গেছে। তো ওটা আমার কাছে বড় আদর্শের জায়গা। আমার বাবা, আমার মা হাসি মুখে সারা জীবন আমাদের ফ্যান ভাত আলু সেদ্ধ খাইয়ে বড় করেছে, সেই আদর্শে আমি বড় হয়েছি। আমি জানি যে আমার পেছনে কেউ থাকুক আর না থাকুক, যে আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার দিদি, আমার জামাইবাবু এবং আমার বউ, আমার শ্বশুর শাশুড়ি, আমরা জানি তারা আমাকে এতটাই সাপোর্ট করে। এবং আমি যদি 3টে স্টুডেন্টও পড়াই, আমি ডাল ভাত খেয়ে নেবো। এবং আমার দোতলা বাড়ি, আমি যদি নিচের তলাটা ভাড়া দিই, তাহলে আমি 8-10 হাজার টাকা ভাড়া পাবো। আমার সারা মাসের জন্য চলে যাবে, যথেষ্ট। একটা সাধারণ মানুষ যদি 8-10 হাজার টাকা সংসার চালাতে পারে, আমিও চালাতে পারি। কারণ ক্রিয়েশনের বা বুদ্ধিকে পয়সা দিয়ে কখনো কেনা যায় না। আজকে আমি পাগল হয়ে যাবো, ঠিক আছে? একদম। সো জীবনের এই রসবোধগুলো আমি সব অ্যাচিভ করেছি, করে এগিয়ে পড়েছি। জানি না ডাক কবে আসবে, এগিয়ে পড়েছি। এই মানসিকতা কিছু করার নেই, জানো তো, হবেই আর কি, মানে হবেই। আর না হলেও দুঃখ নেই কোনো, তাও দুঃখ নেই। আমি ভগবানের সার্ভেন্ট, আমি নেমে পড়েছি। এক্স্যাক্টলি, কারণ তুমি তো করছো, মানে এখানে তো ফাঁকি নেই। সেই ঋত্বিকের ইসে ছিল যে আমি শিল্পর সঙ্গে কোনোদিন বেইমানি করি না। হ্যাঁ, এইটা না হোক, বিভিন্ন ধরনের ছবি হচ্ছে এখানে, ছবি আরও হওয়া উচিত। এবং আমার মনে হয় আরও নতুনদের এগিয়ে আসা উচিত, নতুনদের সুযোগ করে দেওয়া উচিত। এই সুযোগ করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছে, জানো তো। সুযোগ না করে দিলে সুযোগ করে নেবে। দড়ি ধরে মারোটান রাজা হবে খান। ও কিছু করার নেই, ও সুযোগ হয়ে যাবে। মানে আমি তো সবচেয়ে বড় বিষয়, তুমি দেখো না, ভিলেজ রকস্টার বলে একটা সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। একটি বাচ্চা মেয়ে কাঁধে ক্যামেরা নিয়ে সে নেমে পড়লো, হচ্ছে তো, মানে হচ্ছে না এরকম নয়। সিনেমা শুধুমাত্র পশ্চিমবাংলায় আটকে নেই, এটা হ্যাঁ, এটা খুব, সিনেমাটা একটা বড় জায়গা, বড় শব্দ, ইনফ্যাক্ট বড় শব্দ। সেটা আমার ছবি পশ্চিমবাংলায় কটা লোক দেখছে এখনকার দিনে এটা ম্যাটার করছে না। আমার ছবি সারা পৃথিবীতে কত লোক দেখছে। এই তো কুমার চৌধুরী আগের ছবিতে প্রমাণ করে দিল যে প্রিয় চিনার পাতা ইতিহাসে প্রমাণ করে দিল যে মানুষ কি করে ভালোবাসছে। কেন বলো তো? আগে মানুষ শুধু ওই কমার্শিয়াল ছবিগুলোই দেখতো, এই ছবিগুলো দেখার সুযোগ হতো না। এখন ওয়েব আসার পরে সব ওরা, হ্যাঁ আমি কম্পেয়ার করতে পারছি। হ্যাঁ, ওই কিলার সুপও দেখছে, ওদিকে আমি বলবো না যে তোমার ওই অ্যানিমালও দেখছে। আচ্ছা, এই যে তুমি সিম্পল লিভিংয়ের কথা যেটা এক্ষুনি বললে, মানে এই যে তুমি পারবে এটা করতে, এখানেও তো মানসিকতা চেঞ্জ হয়েছে মানুষের, সবার এক নেসেসিটি মানুষের, যেটা ছিল এই অন্ন বস্ত্র আর মাথার উপর ছাদ, সেখানে অনেক কিছু বেড়ে গেছে। সেটা কি দেখতে পাচ্ছ? তার জন্য কি মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে? আমি অন্য অভিনেতাদের কথাও বলছি, শিল্পীদের কথাও বলছি, আমি সাধারণ মানুষের কথাও বলছি। মানে আইফোন এখন নেসেসিটি তো। আমি যখন ওয়ার্কশপ করেছিলাম নাট্য একাডেমির, আমি একটা জিনিস শিখেছিলাম, আসলে হচ্ছে লোভ, জানো তো।
বুঝতে পারছো তো? মানে ওই হয় এরকম পারিপার্শ্বিক হয়, পারিপার্শ্বিক আবার অবস্থা, একটু চুপ করে আবার একটু চুপ করে গেল। তো আমরা তো আসলে রাস্তায় হাঁটছি, হ্যাঁ তো এরকম হাঁটতে গিয়ে এরকম প্রচুর আওয়াজ আসবে হ্যাঁ। আর কি। এই দেখো আমার আমাদের বসতে দেবে না। না হতেই পারে, আমরা আমাদের কাজ করছি, অসুবিধা হচ্ছে। রাজনৈতিক দল নিশ্চয়ই তাদের কাজ করছেন এবং ও, আমরা- রাজনৈতিক, হ্যাঁ। আমাদেরও তাদের স্পেস করা দেওয়া উচিত। ঠিক আছে, আমরা এখান থেকে একটু একটু এগিয়ে গিয়ে চলো এই বিষয়টা নিয়ে বিষয় নিয়ে কথা বলি। লোভ, লোভ লোভ তো তুমি তো বলছিলে যে এরকম আওয়াজ হচ্ছিল আর কি। ওরে বাবা। কোলাহল, কলকাতা শহর মানে কোলাহল, এটা চলতেই থাকবে, যে যে পার্টি লেগেই আছে আর কি। তো এটা ঠিক আছে, এই জায়গাটা দেখো সত্যি ভালো, ফাঁকা, অনেক ভালো। হ্যাঁ তার মধ্যে একটা ঝিল মতো পেয়েছি। হ্যাঁ ঝিলের মতো একটু নিশ্চিন্তে কথা বলা যাবে, একদম বেটার বেটার বেটার। মানে ওই মাইকের আওয়াজটা তুমি পাবে না। এবং এখানে যে রাস্তাটা দিয়ে আমি এখন হাঁটছি, হ্যাঁ। আমি হ্যাঁ এই রাস্তায় এই হ্যাঁ। দেখবে আমি পরান্দা, হ্যাঁ হ্যাঁ পার্থ হ্যাঁ। একটা সিনেমা করেছিলাম খড়াসদা, হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত হ্যাঁ, অদ্ভুত হ্যাঁ, বলে, হ্যাঁ, 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 ঠিক আছে? হ্যাঁ। তো সেটা এই রাস্তাতে, ও তাই, এই পুরো আরে একদম- বাস, এবং- এটা ভালো জিনিস হয়ে গেল। হ্যাঁ রিল আর রিয়েল প্রায় রিল আর রিয়েল এক হয়ে গেল। কি। তাহলে আমাদের লাস্ট আমরা ছিলাম বল। খুব ইম্পর্টেন্ট একটা কথায়, লোভ। লোভ লোভ এটা ভয়ঙ্কর জিনিস লোভ। মানে আমি যদি আমার ভেতরে যদি লোভ নাও থাকে, পারিপার্শ্বিক আবহাওয়া তৈরি করে দেয়। এই আবহাওয়ার তো অনেক কিছু আবহাওয়া হ্যাঁ, হ্যাঁ। তৈরি করে দেয় আমাকে লোভী হতে। আর যদি আমি লোভী না হই, তাহলে আমি সেই তৃতীয় বিশ্বের সেই সবচেয়ে পিছিয়ে থাকা সেই মানুষটা যে আপডেটেড নয়। ঠিক। আর এইটা আমি খুব ছোটবেলায়, এই যে এটা এতটা ছিল না, মানে এটা আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের বাড়িতে টিভি ছিল আর পাশে মোটামুটি গোটা 15-20 বাড়িতে টিভি ছিল না, হ্যাঁ, সব দেখতে আসতো একটা বাড়িতে। চিত্রহার। ওফ, এবং সেইখান থেকে বাঙালিদের মধ্যে ঢুকতে শুরু করলো যে ফ্রিজ নেসেসারি। সেই নেসেসিটি, ফ্রিজ থেকে শুরু করে মিক্সি থেকে শুরু করে মানুষ নিজেকে ফার্স্ট লাইফ লাইটে নিয়ে যাবে, আমরা আমেরিকান হব ছোটবেলা থেকেই। ছেলে ডাক্তার হবে, বিদেশে যাবে, পড়াশোনা করবে। সো আমরা প্রথম থেকেই একটু আমাদের ক্ষমতার থেকে ভাবনা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ভাবনাকে সাকসেসফুল করতে গেলে এবং মাটিতে থাকতে গেলে যে প্রপার এডুকেশন বা যে সিস্টেমের মধ্যে দিয়ে আমার আগামী মানে গত প্রজন্ম আমাকে শিখিয়ে গেছে, আমি নেক্সট প্রজন্মকে শিখিয়ে যাব। কিন্তু এই যে লোভ বিষয়টা, লোভ খুব সাংঘাতিক জিনিস। তুমি সামান্য যে কোনো একটা মানুষকে যদি জিজ্ঞেস করো যে আপনাকে আমি একদিন মোবাইল দেবো না হাতে, আপনি কি করবেন? ওরে বাবা, পাগল হয়ে যাবে, মরে যাবে। মরে যাবে। তো মানুষ যখন তৈরি হয়েছে, সিনেমা যখন তৈরি হয়েছে, তখন কোথায় মোবাইল ফোন ছিল, নেসেসিটি কী ছিল? মানুষ এখন কিছু, আমার এই ইন্টারভিউ শুনলে হয়তো অনেকে বলবে যে না তখন তো অত সুবিধা ছিল না, কিন্তু পরিশ্রমটা ছিল। এখন সুবিধা আছে কিন্তু পরিশ্রমটা মাইনাস হয়ে গেছে। এই লোভ, ওই পাশের বাড়িতে ফ্রিজ এসছে, তাহলে আমার বাড়িতে কেন ফ্রিজ হয় না? সংসার সুখের হয় রমণীর গুণে, ছোটবেলায় পড়েছি। এখন আমার মনে হচ্ছে সংসার সুখের হয় পুরুষের খুনে। পুরুষের খুনে। তো আরেকটা পেয়েছি, র মানির গুণে। হ্যাঁ, রমানির গুণে। তো এইবার কি লোভ হয়ে গেছে, এবং সেই লোভ এত সহজে আমাদের কাছে চলে আসছে, এবং যেগুলোকে অ্যাকসেপ্ট না করলে মনে হচ্ছে আমি পিছিয়ে আছি এবং কোণঠাসা। আর সেই মানুষগুলো সত্যি আজকে ভ্যালুস নেই। কারণ আজকে যদি আমার যে কোনো সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স যদি না থাকে, তাহলে আমার নাকি এক্সিস্টেন্সই নেই। নেই তো। আবার কী সব বলছে তো, ইনফ্লুয়েন্সার্স কারা, মানে কে ইনফ্লুয়েন্স করছে? মানে তুমিও তো ইনফ্লুয়েন্স করছো সবাইকে। মানে এরকম একজন ব্যক্তি যিনি এতগুলো কাজ করেছেন, সে তো কত হাজার বা লাখ মানুষকে ইনফ্লুয়েন্স করছে। এখন নতুন করে হচ্ছে যারা রিল বানাবে তারা ইনফ্লুয়েন্সার, এত ফলোয়ার্স, এত কে লাইকস। না সেটাই তো বলছি যে এই যে লোভটা ঢুকে গেছে না, এই লোভটা কি হচ্ছে জানো? লোভটা অনেকটা না, কয়লাকে তুমি যতই ধো সাদা তো কোনোভাবেই হবে না, কালোই থাকবে আর কি। হয়তো একটু চকচক করতে পারে কিছুটা, সামান্য হয়তো, কিন্তু সেটা লোভ সাংঘাতিক জিনিস। এবং সেইটা আমি বলবো না খারাপ জিনিস। লোভ সবারই থাকা উচিত, কিন্তু লোভকে সম্বরণ করা বা লোভকে ঠিক ট্র্যাকে রাখা, সেইটা খুব ইম্পর্টেন্ট। একদম। হ্যাঁ, মানে আমি কতটা লোভের জন্য আমি মেরুদণ্ড পুরো বেঁকিয়ে দিলাম। মানে আমার কথা অনুযায়ী তুমি মাথা নিচু করো লোভের জন্য, মাথাটা বিক্রি করছো কেন? ঠিক ঠিক, বাহ। কারণ
আমাদের এখানে তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে পশ্চিমবাংলার বুকে 10 জন বাঙালি প্রডিউসার। ওরে বাবা, কোথায় 10 জন বাঙালি প্রডিউসার, ঠিক আছে? এটা বোধহয় নষ্ট করেছে ইন্ডাস্ট্রি। কিন্তু আমি জানি না, আমরা বলবো যে আমরা তার জন্য নিজেরা দায়ী। নিজেরা, আমরা সবাই আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেরা দায়ী মানে সেই দায়ভার আমি বা আমার আগের বংশের যারা করে গেছেন, হ্যাঁ, বা তারা মানে সব মিলিয়ে আমাদের আমরা বাঙালিরাই আমরা দায়ী। বাট এই সময়টা কিন্তু বদলেছে। আগে বাঙালি মানে এই যে তোমার বাঙালিকে বলতো কাকড়ার জাত, হ্যাঁ, একজন উঠলে একজন। বাট এখন সময় এসছে যে হাতে হাত ধরে এগিয়ে চলো। কাকড়াও হাঁটতে পারে, সবসময় নামায় না, অবভিয়াসলি। তো সেটা যাই হোক না কেন, সেই সময়টা সে লোভটা এত ভয়ঙ্কর খারাপ জিনিস যে এটা সম্বরণ না। আমি কি লোভী নয়? আমি তো লোভী, কিন্তু আমার লোভটা কত মনে হয় না। না না না, লোভী যদি বলো মিথ্যে কথা। তুমিও লোভী, মানে সম্বরণ করতে পারি আমরা। হ্যাঁ, লোভী এটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, তোমাকে ডাক্তার আমার কি ইচ্ছে করে না অমুক জিনিস হবে, তোমার তো ইচ্ছা করে সিনেমা করবো, আমরা কিছু আমার হেভি লোক, আমি কুকুর একটা নৌকা নিয়ে সিনেমা বানাবো, দারুণ লোক আমার কাছে। এবং সেটা তোমার কাছে কোনো একজন প্রযোজক বা আমি হয়তো এসে বললাম হ্যাঁ ঠিক আছে চলো আমি তোমাকে করে দিচ্ছি, খুব ভালো, তোমার সিনেমাটা খুব ভালো, কিন্তু তুমি আমার না এই হিরোটাকে, হিরোইনটাকে, এই ক্যারেক্টারগুলোকে নাও বা ডিরেক্টর নাও। তার মানে তখনই তুমি যখন না করলে, যখন তুমি এই যে তুমি লোভে ঢুকে গেলে, পড়ে গেলাম তো, নিলাম মানে পড়ে গেলাম, এই যে তুমি লোভে ঢুকে গেলে। তেমনি আমার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আমি মিষ্টির দোকান দিয়ে পাশ দিয়ে গেলে আমাকে যেন মানে মিষ্টি যেন টানে আমাকে এরকম ভাবে, ঠিক আছে না? আবার কিছু লোকের অদ্ভুত যুক্তি আছে, সেটা খুব ইন্টারেস্টিং। কি বলে? আমি তো মিষ্টি খাওয়া বারণ, আমি তো মিষ্টি খাবোই, কারণ মিষ্টি খেলে কি হবে? শরীরটা খারাপ করবে, তাহলে ওষুধ খেয়ে নেবো। তাহলে ডাক্তার কেন আছে? অসাধারণ। তো এটা যার যার তার পার্সপেক্টিভ ঘুরে ফিরে। হ্যাঁ, পার্সপেক্টিভ তো যে যেরকম করবে। তবে আমার মনে হয় কর্মা একটা বড় শব্দ, ঘুরে আসে। হ্যাঁ, ঘুরে আসবে। আমি যদি আজকে কিছু ঠিক করি, কালকে আমার ভুল হবেই। পুরো ঋতুর মতো আর কি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সবকটাই ফেস করতে। হ্যাঁ, আমি ফেস করেছি প্রচুর, এবং সেটা বুঝেছি এসে, এই বয়সে এসে বুঝেছি যে না, জীবনে অনেক কিছু পেতে গেলে অনেক কিছু ছাড়তে হয়, এবং লোককে জীবনে সম্বরণ করতে হয়। যে আর আমি বুঝেছি যে আমার জন্ম কেন হয়েছে, তেমনি প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমার জন্মটা কেন হয়েছে, আমার রোলটা কি ইন দিস সোসাইটি। এটা মানে এটা হবে না, আমি জানি, মানে সবাই পারবে না করতে। আমি জানি হয়ে যেত আর কি অনেক কিছু। না, আমার তবে মনে হয় যে তিল তিল রূপ দিয়ে তো তিলোত্তমা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ধুম করে ভাবিনি, পরিবেশ পরিস্থিতি আমার মাথাকে ভাবতে সাহায্য করেছে আর কি। তো সেরকম আমার মতো লাখ লাখ কোটি কোটি ছেলে আছে, যে তারা হয়তো ভাবছে নতুন ফুল ফুটেছে। নতুন তো নেই প্রশ্ন, বেসিক্যালি যেটা তখন বললাম যে এই যারা নতুনভাবে আসতে চাইছে অভিনয়, হ্যাঁ, তুমি প্রথাগতভাবেই এসছো, আমি সেই অর্থে বলবো, কারণ রবীন্দ্রভারতী তুমি। এবার সত্যিই কি প্রথাগত অভিনয় শেখার খুবই প্রয়োজন, নাকি ভেতরেই থাকে, এক্সপ্লোর করে বার করতে হয়? অনেকগুলো শব্দ শোনা যায়, অবজারভেশন, কি বিষয়টা আসলে, বস্তুটা কি? নাটক করতেই হবে সবাইকে? অভিনয়ে কি বলবো, মানে আমার মনে হয় এটা একটা যাপন, জানো তো, এটা একটা যাপন, ইচ্ছে শক্তি, এবং সেই ইচ্ছে শক্তিটাকে যাপন করা। এই যে গাছ নিয়ে কথা হচ্ছিল, নতুন ফুল ফুটেছে, তুমি দেখবে যেরকম ন্যাচারালি কিছু জায়গায় আম গাছ হয়ে যায়, তাকে পুঁততে হয় না, ফলন হয়। কিন্তু আবার দেখবে কলমের গাছও কিনতে পাওয়া যায়, দুটোতেই ফল, একটা ন্যাচারালি আছে, একটা ন্যাচারালি ফলে, একটাকে ফলাতে হয়, ঠিক আছে? এবার আমরা যে পরিবেশে বড় হয়ে উঠেছি, বিশেষ করে বাঙালিরা, এই যে বলছিলাম যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের বড় হয়ে ওঠা, সবার ভেতরে কোথাও না কোথাও একটা নাচ, গান, অভিনয়, এরকম একটা সত্তা তৈরি হয়ে আছে। এবং অভিনয়টা কেন এত বেশি হাইলাইটেড হয়, যে গর্ব অনুভব হতো একটা সময় যে আমার পাড়ার ছেলে, আমার হ্যান ত্যান। তো সবারই না একটা লার্জার দ্যান লাইফের প্রতি একটা আকর্ষণ আছে। আচ্ছা, এটা। আর অভিনেতা যদি বলো, আমরা সবাই অভিনেতা। সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছি, হয়তো মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, মুডটা অফ, সামনের বাড়ির কাকু যদি জিজ্ঞেস করে কিরে প্রসূন কেমন আছিস, আমি কিন্তু একগাল দাঁত বের করবো, খুব ভালো আছি কাকু, আপনি কেমন আছেন। এই প্রথম অভিনয়টা শুরু হলো আমার। এই অভিনয় করতে করতে সারাদিন চলে যায়। তো আমরা সবাই অভিনেতা। এবার হচ্ছে যে সেই ইচ্ছা শক্তি, যে আমি অভিনেতা হব, স্ক্রিনের সামনে যাব, এটাকে প্রফেশনাল ওয়েতে নিজের পেশা হিসেবে নিয়ে যাওয়াটাকে,
সেটা অ্যাকচুয়ালি, এবং সেটাকে পেশা করা, সেটা একজন অভিনেতা হিসেবে তুমি তকমা পেলে। তো এই লড়াই সবাই লড়ছে। যার ইচ্ছা শক্তি আছে এবং সেই ইচ্ছা শক্তিকে যাপন করার যার অদম্য ইচ্ছে এবং অজানাকে জানা, এবং অনেকগুলো রস আছে আমাদের অভিনয়ে। অভিনয় মূলত অনেক ভরতের নাট্যশাস্ত্র থেকে আসা, হ্যাঁ নটা রস, নবরস আমরা বলি, এবং নটা ভাব, নবরস, ভাব রসের খেলা। তো প্রত্যেকটা রসের বা ভাবের, যেটা বলো যেমন হাস্য, কত হাসি, এই হাসিটাকে আমি কত রকম ভাবে হাসতে পারি। একই নাম প্রদীপ বটব্যাল, একই নামের লোক, সে মুর্শিদাবাদে আছে, সে বাঁকুড়াতে আছে, সে কলকাতাতে আছে, বিভিন্ন আছে, তাদের প্রফেশন বিভিন্ন, সমস্ত কিছু বিভিন্ন, তাহলে 5টা বটব্যাল কি করে হাসবে? ঠিক, কঠিন বিষয়টা, কঠিন, যেটা সোজা মনে হয়, যেটা দেখে আপাত দৃষ্টিতে খুব মনে হয়। এই যে খোঁজা, যে বটব্যাল হয়তো দু পায়ের ফাঁকে এরকম, তার হাঁটা চলনটা হয়তো দু পায়ের ফাঁকে এরকম ভাবে হাঁটে একটা বটব্যাল, আর একটা বটব্যাল হয়তো দুটো পা সোজা করেই হাঁটে, আর একটা বটব্যাল হয়তো একটা পা সোজা করে হাঁটে, আর একটা পা ব্যাকা করে হাঁটে, আর একটা বটব্যালের ফুটস্টেপ হয়তো বড় বড়, আর একটা বটব্যালের ছোট হয়তো ছোট। এই যে মাইনিউট, এটা একটা আমি তোমাকে বোঝাতে পারছি? হ্যাঁ। আর আমাদের এই ফিল্ম প্রফেশনে পুরোটাই এর কারিগর হচ্ছেন পরিচালক। আমাদের কাজটা হচ্ছে প্রপার সেই কাদাটা হওয়া, যে কাদাটা দিয়ে বিভিন্ন রকম বাসনটা বানাতে পারবে। তো এটাই বেসিক্যালি আমার কাছে মনে হয়, যাহা সত্য নয় মানে অভিমানে সত্য, নয় মানে না, যা সত্য নয়। বাহ, তাই তো? মানে আমি প্রসূন গাই না, আমি যদি স্ক্রিনে লোকে আমাকে প্রসূন দিয়ে দেখে তাহলে আমার হয়তো একটু ব্যর্থতা, আমাকে তাহলে আমার ব্যর্থতা, এবং সেটাকে খুঁজে বের করা যে কেন আমাকে প্রসূন লাগবে। এই যে চোখ তৈরি করতে হবে অভিনয়ের আগে, যে কারণে তুমি বলছিলে অবজারভেশন, চোখ তৈরি করতে। এই যে আমি দেখাচ্ছিলাম কিভাবে হাঁটে, কি বডি ল্যাঙ্গুয়েজ, শোল্ডার এরকম হবে, শোল্ডার এই হবে না এই হবে, সব দেখেছো ধরো, এই হবে, কি হতে পারে না হতে পারে, চোখ ছোট হবে, পাউচ কি হবে, এটা একটা জানা, এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ওয়েতে জিনিসটাকে, শুধু অভিনয় জানলেই হবে না। মানে তুমি বলছি যে তুমি একজন খুব ভালো কাঠের মিস্ত্রি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কাঠের মিস্ত্রি কি শুধু টেবিল চেয়ার বানাতে পারে, নাকি ওপরের পেলমেটও বানাতে পারে, ইন্টেরিয়রও বানাতে পারে? ঠিক ঠিক ঠিক। তো তুমি কত ভালো কাঠের মিস্ত্রি, কতটা, তার উপরে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি কতটা শিখছি, আমি কতটা জানছি, আমার কতটা ইচ্ছে, আমার অজানাকে আমি কতটা আরো করে জানতে পারবো, যে টেকনিক্যালিটিস। হ্যাঁ, সে এটা খোঁজ বেসিক্যালি, কারণ এর কোনো রিটায়ারমেন্ট নেই একদমই। হ্যাঁ, তো আমার কাছে এটা খুব সিম্পল জিনিস আর কি। যদি কোনো মানুষ মনে করে যে আমি এটা করব, একজন সাঁতারু, সে যদি ইংলিশ চ্যানেল ক্রস করার আগে নিশ্চয়ই প্রচুর পুকুরে ঝাঁপিয়েছে, তাই করতে হবেই। আর আমাদের এখানে একটু মুশকিল হচ্ছে, আমরা একটু প্র্যাকটিসটা কম করে দিয়ে সোশ্যালি বেশি ইনভলভ হচ্ছি, আর কিছুই না। এবারে মানে আমি তোমাকে চরিত্রাভিনেতা, বাংলা বলতে কত অসুবিধা হয়েছে, চরিত্রাভিনেতা, হ্যাঁ চরিত্রাভিনেতা, ক্যারেক্টার বলতে যাচ্ছিলাম, তো এটাই বলবো তো, মানে এটা বললেই খুশি হবে, পছন্দ করি এটা। আমি বলতে চাইছি এটা, ওই হিরো হিরোইন এসব বাদ দিলাম, মানে সো কল স্টার হিরো হিরোইন, এই ছবি কিন্তু আস্তে আস্তে কোথাও একটা, মানে ওটিটি দেখলে অন্তত মনে হচ্ছে এই ছবি থাকছে না, ক্যারেক্টার ওরিয়েন্টেড ফিল্ম আসছে প্রচুর, হিন্দিতে, বিভিন্ন ভাষায়, বাংলায় সেখানে কম, কিন্তু আগে ছিল না এটা নয়, আবার উল্টোটাও আমি ভেবে দেখেছি, গল্প হলেও সত্যি তাহলে তো হতো না, অনেক ছবি হতো না, অনেক ছবি, সেইটা কেন হঠাৎ করে বাংলায় কেন বন্ধ হয়ে গেল? এই যে তোমাকে নিয়েই আমার ইচ্ছে করছে, ধরো করলেই পারবো না, প্রডিউসাররা বলবে না না তার আরও দুটো না এরকম মুখ নিতে হবে, এই যে একটা গল্প দুটো মুখ নিতে হবে, কেন? সিস্টেমটা পুরো চেঞ্জ হয়েছে। এখন যে ভালো ছবি হচ্ছে না, বা বড় যারা প্রযোজক আছেন তারা যে চেষ্টা করছেন না, তারা চেষ্টা কিন্তু করছেন, হ্যাঁ শব্দও হয়েছে, হ্যাঁ চেষ্টা করছেন, অস্বীকার করবো না, যারা বড় প্রযোজকরা আছেন তারা চেষ্টা করছেন। আমার বারবার যে প্রথমে তোমাকে বলছিলাম যে আরো বেশি এটাকে ছড়িয়ে দিতে হবে, এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরই দায়িত্ব। যেমন পঞ্চায়েত হয়ে যায়, যেমন কোটা ফ্যাক্টরি হয়ে যায়, যেমন ওই যে বলছিলাম ধাবার হয়ে যায়, সত্যি বিজয় বর্মাদের মতো অভিনেতারা ফিরে আসেন। তো আমাদের এখানেও না, আমার মনে হয় প্রযোজকদের, বিশেষ করে নতুন প্রযোজকদের অনেক বেশি সাহস দেখাতে হবে। যেভাবে একজন পরিচালক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হয়েছে এবং রাস্তায় নেমে পড়েছে, অনুরাগ কাশ্যপের ল্যাঙ্গুয়েজে সারা ভারতবর্ষটাই আমার সেট,
এই তো আমাদের সবার আর কি, মানে আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে বাজেট তৈরি হয় না, আমাদের বাজেটের উপরে কন্টেন্ট তৈরি করতে হয়, হ্যাঁ যেটা খুব কঠিন জিনিস। কঠিন জিনিস। তোমার ভাবনাকে আটকে দেওয়া হচ্ছে এবং এখানে সেই ধরনের প্রযোজকদের আসা দরকার যারা সাহস দেখাতে পারবেন এবং প্রযোজকদের প্রপার ডিউটি, মানে প্রযোজকদের যে কাজটা কি, কীভাবে ছবিটাকে আমি সেল আউট করে নিয়ে চলে যাব, এটা খুব দরকার। যে কারণে তোমাকে বলছিলাম যে খুব ভালো ইনিশিয়েটিভ প্রয়োজন আমাদের এখানে, ঠিক আছে? এবং এই যে তুমি বলছো যে ছবির এই ধরনের ছবি, ক্যারেক্টারের ছবি, এটা আগেও ছিল তো। আগেও উত্তমবাবুদের সময় যেমন ছবি ছিল, তেমনি জমালয় জীবন্ত মানুষ ছিল। তুমি যেটা বললে যে তুলসীবাবুকে নিয়ে ছবি, পরশ পাথর, এদিকে রবি ঘোষকে নিয়ে, পরের দিকেও কিন্তু সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে শ্বেতপাথরের থালা হয়েছে, রাইট হয়েছে, কিন্তু একটা টাইমের পর কেন ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার কারণ ওই যে বলছি যে আমরা সবসময় একটু মডার্নাইজড হতে চেয়েছি। আমাদের ভেতরে, পশ্চিমবাংলার ভেতরে যে কত মনি মানব্য সম্পদ লুকিয়ে আছে, আমরা সেটাতে ফোকাস না করে আমরা বাইরেটাতে ফোকাস করছি। অথচ আমাদের পরিচালকরা আমাদের কন্টেন্ট নিয়েই, বাংলা সাহিত্য নিয়েই কিন্তু মানে ভারতবর্ষের ইতিহাসে ছবি বানিয়ে ফেলছেন, কত ছবি, তাই না? একদম। তো আমরা পারি না কেন? প্রযোজকদের খুব হিন্দিতে দেখতে হলো আমাকে। প্রযোজকদের খুব সাহসী হতে হবে, যারা বিজনেসম্যান, যারা বিজনেস টাইকন, যারা বাংলাকে নিয়ে ভাবছে, তাদেরকেও বুঝতে হবে আমাদের এখানে যে সমস্ত বড় বড় প্রযোজকরা আছেন তারা 2-3 জন, সংখ্যাটাকে যদি একটু 10-12 জন করা যায়, তাহলে তারা, আমার মনে হয় কম্পিটিশন সবসময় ভালো জিনিস তৈরি করে। ইভেন অ্যাক্টিং স্মিথ ভেবে দেখো, যে বাজেটে একটা যে কোনো, ওই আবার কমার্শিয়াল বলতে যাচ্ছিলাম, কমার্শিয়াল বলছি না, মানে যে ছবিগুলো খুব সাকসেস পায়, মানে ওই সেই সোকল স্টারদের নিয়ে করা হয়, যে বাজেট তার তো অর্ধেকেরও এরম জাতীয় কাজ হবে, যেখানে একজন চরিত্রকে নিয়ে কাজ করব। এই যে তুমি যে বললে যে তুমি যদি আমাকে নিয়ে কাজ করতে চাও তাহলে প্রবলেম ফেস করতে হবে, এটা যে আমার লাইফে হয়নি তা না, হয়েছে। এবং আমি তারপরেও ইন্টারভিউটা দিয়েছিলাম, কারণ ধরো আমি কালকে শ্যুট করতে যাচ্ছি, আজকে রাত 12টায় শুনছি আমি ক্যান্সেল। সো এরকম হয়। এবং আজকে আমি তাও বলছি, তারপরেও কুমার চৌধুরী আমাকে নিয়ে ছবি করেছে, সব খবর বিশেষ নয়, যেটা তো আসছে খুব সামনে তাড়াতাড়ি। তারপরেও শিলাদিত্য মৌলিকের মতো পরিচালকরা কিন্তু তারা ভরসা করছেন, তারা আমাকে নিয়ে কাজ করছেন এবং ইম্পর্টেন্ট চরিত্র দিচ্ছেন। এই যে বলছিলাম না যে ভগবান তোমাকে দেওয়ার আগে না সব নিংড়ে নেবে, তারপরে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে যে সেলফ মেড বা সেলফ ভ্যালু নিজেকে তৈরি করতে হয়। তুমি কি ভালো অভিনেতা করেছো, অসম্ভব ভালো, এটা অভিনয় করে তোমার হাততালি পাবে, তোমার পেটে খাবার জুটবে না। বাট এটা জোটাতে হবে। এই যে তুমি, আমি, আমার মতো প্রচুর লোকেরা যারা চেষ্টা করছি, এটা হবে। না হলে আমার মতো ছেলেকে নিয়ে, একটা সিম্পল দেখতে ছেলে, আমি তো হিরো হতে কোনোদিনও চাই না। হ্যাঁ, দেখাটা তো ফ্যাক্টর নয়, আমি হিরো হতে চাই না। নওয়াজুদ্দিনও কিছু হতো না, মানে একজন পরিচালক ভেবেছেন যে এই চরিত্রটার জন্য প্রসূনকে ফিট মনে হচ্ছে, উনি নিয়েছেন। কাশি কথাতে নিয়েছেন, আলিফাতে নিয়েছেন, সব খবর বিশেষ নয় নিয়েছেন, শিলাদিত্য মৌলিক নিয়েছেন আমার তার আগামী ছবিতে, যেটা হিরো হচ্ছে আমাদের বিক্রম, যে পাড়িয়া করলো বিক্রম। তো মানুষজন করছে, তুমি অবভিয়াসলি করছো, প্ল্যান করছি তো, মানে মাথায় সবাই ভাবছে যে না একটু ক্ষেত্রটা একটুখানি। আমারও সবার কাছে রিকোয়েস্ট, যারা প্রযোজক আছেন, পরিচালক আছেন, রিকোয়েস্ট যে আমাদের যে বাউন্ডারিজ আছে না, আমাদের পশ্চিমবাংলার আর্ট অ্যান্ড কালচারের যে বাউন্ডারিজ, এটাকে আরেকটু বড় করে দিই বাউন্ডারিজ। রিয়েলি সবাই মিলে একটু বাউন্ডারিজ ভালো হয়। এবং আমি মানে আমার মনে হয় যে বুম্বাদা ইজ আ পারসন যে একমাত্র একা চেষ্টা করে যাচ্ছে। যে সময় প্রডিউস করেছিলেন ওই ছবি, আমি এখনো ছবিটাকে নিয়ে খুব বলি, সেটা হচ্ছে আমাদের 3 ইয়ারই কথা, অ্যাহেড অফ টাইম ছিল। বুম্বাদা একটা মানুষ যাকে দেখে অন্তত আমি খুব আশাবাদী, মানে আশায় বুক বাঁধি আর কি, যে এই মানুষটি পারেন নিজেকে আপগ্রেড করেছেন, সবটাই। মানে উনি শুধু পারেন না, উনি পুরো বাজারটাকেও চেঞ্জ করে দিতে পারেন। উনি পারেন আমার বিশ্বাস। অন্তত আমি বুক বাঁধি যে বুম্বাদা যেখানে যে ধরনের ছবি করছেন বা যে ধরনের কাজ করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, বা ইন্ডাস্ট্রিটাকে যে জায়গায় নিয়ে আসতে চাইছেন, উনি তো বাঁচিয়েছিলেন একটা সময় ইন্ডাস্ট্রিকে। এখন সিস্টেম বদলেছে, যুগ বদলেছে, ফরম্যাট বদলেছে, উনিও ওটিটিতে চলে এসেছেন, কাজ করছেন হিন্দিতে, তার উপর করছেন। আমার মনে হয় যে একজন তো পথপ্রদর্শক লাগেন, আর বুম্বাদা হচ্ছে দ্যাট পারসন যে ডিজিটাল সভ্যতায় দাঁড়িয়ে উনি আমাদের পাথ ফাইন্ডার। মানে বুম্বাদার কথা উঠেছে বেশ, মানে ভিতর থেকে একটা আকুল বাকুল হয়ে গেছে। না, আমার বিশ্বাস, আমার খুব মনে বিশ্বাস, আমি বলতে পারি না, বাট আমার বিশ্বাস। আমি একটু চোরা টাইপের ছেলে আর কি, আমি কাজ করতে বেশি পছন্দ করি, বলতে বলা, সেটাই উচিত। কোথাও ছোটবেলায় শিখেছি যে ভালো বক্তা হতে গেলে নাকি ভালো শ্রোতা হতে হয়। শুনি, চেষ্টা করি, এই আর কি, ব্যাস। ভেলকি, এই যে শব্দটা, আমাদের চ্যানেলের যেটা নাম, শুনলে তোমার প্রথম কি মনে পড়ে? আমার মনে হয় যে তোমরা কিছু একটা ভেলকি খেলা দেখাতে চাইছো।
ইজ আ ম্যাজিশিয়ান, যে একটা কোনো ভেলকি একটা কোনো মজার খেলা দেখাবে। ভেলকি শব্দটা হারিয়ে গেছে, এই ছিল এই নেই, হ্যাঁ তাই না? একদমই ভেবে দেখো ভেলকি কিন্তু বলা হয় না, মজার মজার কিন্তু বেশ মজার, মানে আশা করছি তো কিছু একটা নতুন ভেলকি দেখবো আমরা, থ্রু ভেলকি। তো দেখা যায়, আপনারা পাশে থাকুন। এইটাই বলতে বলতাম তোমাকে, মানে যে জানি তুমি একটু বলো, না হলে আমি সবসময় একটা জায়গায় বলি, কারণ আমাদের এই লড়াই সমস্ত কিছু সবার লড়াই। তো আমার মনে হয় যে আপনারা ভেলকি দেখুন, এবং কারণ আপনাদের ভালোবাসার আশীর্বাদই কিন্তু আমাদের সবার চলার পথের পাথেও। সো দেখুন ভেলকি দেখুন, হয়তো নতুন কিছু ভেলকি দেখাতে যাচ্ছে ওরা। সো বাদবাকিটা আপনাদের হাতে, আপনারা দেখুন। এবং তার সঙ্গে সঙ্গে আমি রিকোয়েস্ট করবো যে আমারও একটি ছোট্ট চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল প্রসূন গাইন ইনিশিয়েটিভ। প্লিজ, প্রসূন গাইন ইনিশিয়েটিভ আমার একটি ছোট্ট চ্যানেল। এর আগে কৈফিয়ত বলে একটি লার্জ শর্ট ফিল্ম হয়েছে, এবং এবছরই এই প্রথম আমি অ্যানাউন্স করছি থ্রু ভেলকি, মানে 2024-এ প্রসূন গাইন ইনিশিয়েটিভ কৈফিয়তের পরে আরেকটি লার্জ শর্ট ফিল্ম আনতে চলেছে, যার নাম ম্যাঙ্গো লাভ। এবং ডেফিনেটলি আমি আশা করছি আপনারা এর সমস্ত আপডেট থ্রু ভেলকি দেখতে পাবেন। আমরা একটা আড্ডাও মারবো থ্রু ম্যাঙ্গো লাভ। ম্যাঙ্গো লাভ নিয়ে বসবোই আমরা, হ্যাঁ, কারণ ম্যাঙ্গো লাভের কনসেপ্ট আমি একটু শুনেছি, হ্যাঁ, আপনাদের এখন বলবো না, হ্যাঁ, দারুণ একটা বিষয়। হ্যাঁ, ভেলকি দেখবে লোকে, ভেলকি দেখবে লোকে। আচ্ছা, এই মন্দিরটা কি ভালো লাগছে না? হ্যাঁ, বেশ মানে দেখো আলোটা জ্বলে গিয়ে জ্বলার পরে দারুণ লাগছে বিষয়টা। আমারও মনে হচ্ছে যে আমাদের জীবনে এরকম একটা আলো জ্বলবে, এরকম আলো জ্বলুক, হ্যাঁ জ্বলুক, জ্বলুক। হ্যাঁ, ভালো পুরোহিত আছেন আমাদের সঙ্গে, আমি জানি নিশ্চয়ই আলো জ্বালাবেন। ভেলকি হবে লাইফে, ভেলকি হবে, ভেলকি ঘটুক। চলো আমরা, চল, এই কাটো তাহলে, ঠিক আছে, কাটো টাটা, দেখা হচ্ছে।